আপনার কি সবসময় মাথা ব্যথা করে? আশিয়ান চা পান করতে করতে জবাব দিল, এটা কি বলেন? ভালো ডাক্তার দেখাননি? দেখিয়েছি তো, ডক্টর অনেক ঔষধ প্রেসক্রাইব করিয়েছেন। মাইগ্রেন প্রবলেম আছে আমার, এজন্যই প্রায় সময় অনেক মাথা ব্যথা করে। আর গরমের দিনে বেশি অসুবিধা হয়। অনেক সময় তো ব্যথা সহ্য করতে পারি না আমি, খুব কষ্ট লাগে। যন্ত্রণায় মনে হয় মাথাটা যেন ফেটে যাবে। আশিয়ানের কথা শুনে উদিতার ভীষণ খারাপ লাগলো। কেন জানি আশিয়ানের কষ্ট সহ্য করতে পারে না। এই দুদিনে অন্তত এটা বুঝতে পেরেছে সে এভাবেই হয়তো স্বামীর জন্য পবিত্র ভালোবাসা সৃষ্টি হয় অন্তর থেকে, যা উদিতার ক্ষেত্রেও হয়েছে। উদিতা আশিয়ানের দিকে আবারও তাকিয়ে বলল, আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, ডাইনিং এই রুমে সবাই মিলে সন্ধ্যা নাস্তা করব। আসছি। চা খাওয়া শেষে মগ হাতে ধরিয়ে দিতেই উদিতা চলে গেল। আশিয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। তারপর ডাইনিং রুমে চলে গেল সবার সাথে সন্ধ্যার নাস্তা করতে। ডাইনিং রুমে উদিতার পরিবারের সবাই বসে আছেন। এতক্ষণ আশিয়ানের আসার অপেক্ষা করছিল সবাই। আশিয়ান সবার সাথে হাসি মুখে কুশলাদি বিনিময়ের পরে চেয়ার টেনে বসে পড়ে নাস্তা করতে। হরেক রকমের নাস্তা তৈরি করা হয়েছে আশিয়ানের জন্য। পরিবারের ছোট জামাই বলে কথা, আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি ওনারা। মিসেস আনিতা ও উসামা ব্যস্ত হয়ে আশিয়ানের পাতে নাস্তা বেড়ে দিতে লাগলেন। আশিয়ান হাসি মুখে সবার সাথে কথা বলতে লাগলো। উদিতার মামাতো ও খালাতো ভাই বোনেরাও আছে এখানে, যার জন্য উদিতা ওনাকে নেকাবের মতো করে মুখ ঢেকে রেখেছে। আশিয়ান উদিতার বাবা, ভাই ও দুলাভাইয়ের সাথে ব্যবসা নিয়ে নানা ধরনের কথাবার্তা বলতে লাগলো। নাস্তা করা শেষে ড্রয়িং রুমে বসে একসাথে সবাই আড্ডা দিচ্ছে। উদিতা এসব আজাইরা গল্প করা বাদ দিয়ে রাতের ডিনারের বন্দোবস্ত করতে লাগলো। তার ছাদ বাগানে লাউয়ের মাচায় দুটো লাউ বড় হয়েছে। আশিয়ানের জন্য সেগুলো কেটে নিয়ে এলো সে, সাথে লাউ শাক, টমেটো আর পুঁই শাকও আনলো। রাতের জন্য আছে টমেটো আর রুই মাছের টক, চিংড়ি দিয়ে লাউ শাক, ছোট মাছের তরকারি, রুই মাছ ও গলদা চিংড়ি মাছ ভুনা, ডিম দিয়ে পুঁই শাক, মাছের মাথা দিয়ে লাউ রান্না করবে। সাথে আছে গরুর মাংসের কালা ভুনা, কয়েক পদের সবজি, সালাদ, পাতলা করে ডাল ও সুগন্ধি মিনিকেট চালের সাদা ভাত। ব্যাস, আজ এই পর্যন্তই মেনু। উদিতা ব্যস্ত রান্না করতে, মিসেস আনিতা ও উসামা হেল্প করছে তাকে। উষা বাচ্চাদের খেয়াল রাখছে। দুইটাই যে পরিমাণ দুষ্টু, চোখে চোখে না রাখলে সারা ঘরকে লন্ডভন্ড করে ফেলবে মুহূর্তেই। আশিয়ানকে তার আন্ডারওয়ার্ল্ডের সহকারী মির্জা ফোন দিয়ে বলল ইমার্জেন্সি আজ গোডাউনে তাকে যেতে হবে। আশিয়ান তার পার্সোনাল সেক্রেটারি মাহবুবকে ফোন করে বলল তার গাড়ি নিয়ে আসতে। তারপর উদিতাকে বলে বাসা থেকে বেরিয়ে এলো সে। মাহবুব প্রায় 20 মিনিট পর গাড়ি নিয়ে এলো। আশিয়ানের হাতে গাড়ি ও চাবি গছিয়ে দিয়ে সে আবারও তার কাজে চলে গেল। আর আশিয়ান গেল তার গন্তব্য অনুযায়ী সেই গোডাউনে। উদিতা রান্না সেরে উষা রুমে গিয়ে বসেছিল। অতঃপর তার ফাজিল কাজিনরা এসে তাকে ঘিরে ধরে বসে বাসরাতে কি কি করেছে তাকে আশিয়ান তা নিয়ে তাকে খোঁচাতে লাগলো। তাদের পিঞ্চ মারা কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে উদিতা। তাদেরকে কিছুই বলা যাচ্ছে না। অসভ্য অসভ্য কথা শুনে উদিতার কান ঝালাপালা। সব কাজিনগুলো তার থেকে বয়সে বড় আর নয়তো সমবয়সী। কেমনে যে এরা এত পাকা পাকা কথা বলছে আল্লাহ মালুম। উদিতার তো অবস্থা এমন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি টাইপ। এত লজ্জা সে জীবনেও পায়নি। এখান থেকে উঠে বেরিয়েও আসতে পারছে না সে। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করলো উসামা। উদিতা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। নিজের রুমে এসে বসলো উদিতা। লজ্জায় গাল দুটো ব্লাশিং হয়ে আছে তার। আশিয়ানের আদর করার কথা মনে পড়ে গেল উদিতার। হোক না সেটা সামান্য, কাজিনদের সে বলতে পারেনি যে আশিয়ান তো তাকে একটু হলেও স্পর্শ করেছে। কি করে বলবে? স্বামী স্ত্রীর এসব কথা তো কাউকে বলা চায় না। এসব বলা যে গুনাহ। আশিয়ানের কাজ ছেড়ে ফিরতে ফিরতে রাত প্রায় 10:30 বেজে গেছে। এসব কাজ থেকে চাইলেও সকাল সকাল বাসায় ফেরা যায় না। আর আশিয়ান তো মাফিয়া গ্রুপের হেড। আজও একজন পাপী দুনিয়া থেকে বিদায় নিল। সে একজন পুলিশ হয়েও পাপ কাজের সাথে জড়িত ছিল। বেশ কয়েকটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের ব্যবহার করেছে সে। ক্যাসিনো ব্যবসায়ের সাথেও সে জড়িত ছিল। কিভাবে যে সে পুলিশ হয়েছে আল্লাহ জানেন। আজ তার সব জারিজুরি খতম। ক্ষমতার অপব্যবহার করে বেশি উপরে উঠে গেছিল সে, তাই আজ একদম নিচে নামিয়ে দিল তাকে আশিয়ান। বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই উদিতা এসে দরজা খুলে দিল। যেন আশিয়ানের অপেক্ষাতেই ছিল সে। আশিয়ান কিছু না বলে বেশ কয়েকটা ব্যাগ উদিতার হাতে ধরিয়ে দিয়ে রুমে চলে যায়। ঘেমে গেছে সে গরমের কারণে। আবারও শাওয়ার না নিলে চলছে না। রুমে ঢুকে সোজা গোসল করতে চলে গেল সে।
উদিতা ব্যাগ খুলে দেখলো অনেকগুলো কাটা মাছ মাংসের প্যাকেট, সাথে ফ্রেশ শাকসবজিও আছে। আসার সময় বাজার করে নিয়ে এসেছে সে সুপার শপ থেকে। রান্নাঘরে মায়ের হাতে ব্যাগগুলো দিয়ে আশিয়ানের পিছন পিছন উদিতাও রুমে এলো। লোকটা গরমে যেন পাগল হয়ে গেছে, টাওয়ালটা পর্যন্ত সাথে নেয়নি। উদিতা টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমের দরজায় নক করলো টাওয়াল নিতে। আশিয়ান ওয়াশরুমের দরজা খুলে সামান্য ফাঁক করে টাওয়াল নিয়ে আবারও দরজা লাগিয়ে ফেললো। উদিতা ডাইনিং টেবিলে খাবার সাজানো হয়েছে কিনা দেখতে চলে গেল। দীর্ঘক্ষণ ধরে গোসল শেষ করে ঠান্ডা হয়ে রুমে আসে আশিয়ান। এখন শান্তি লাগছে। বরাবরের মতো এখনো মাথা মুছে নিছে। এটা তার বদ অভ্যাস বলা যায়। উদিতা রুমে এসে আশিয়ানকে দেখে লজ্জা পেয়ে গেল। আশিয়ান শুধু টাওয়াল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। খালি লোমশ বুকে পানি লেগে মুক্তোর মতো চিকচিক করছে। চুল থেকে মুখের থুতনি বেয়ে পানি পড়ছে আশিয়ানের। তাকে দেখতে খুবই স্নিগ্ধ লাগছে এখন। উদিতা তো মনে মনে টাসকি খেয়ে গেছে তাকে দেখে। ছেলে মানুষ যদি এত সুন্দর হয়, মেয়েরা তো পিছে লাইন দিয়ে পড়ে থাকবেই। উদিতা এক পা করে এগিয়ে গেল আশিয়ানের সামনে। বিছানা থেকে আরেকটা টাওয়াল নিয়ে আশিয়ানের চুল মুছে দেওয়ার জন্য পা উঁচু করে আশিয়ানের মাথা নাগাল পাওয়ার বৃথা চেষ্টা করলো। আশিয়ান অনেক লম্বা, তার নাগাল পাওয়া উদিতার জন্য দুঃসাধ্য বলা চলে। উদিতার বৃথা চেষ্টা দেখে আশিয়ান মনে মনে হেসে তার কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নিয়ে উঁচুতে তুলল। উদিতার মনে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে আশিয়ানের মাথায় ভেজা চুলগুলো যত্ন সহকারে মুছে দিতে লাগলো সে। মাথা মোছা শেষ হতেই আশিয়ান উদিতাকে নিচে নামিয়ে দিল। উদিতা লজ্জায় লাল হয়ে আশিয়ানকে বলল ডিনার করতে ডাইনিং রুমে আসতে। আশিয়ান মাথা নেড়ে সায় জানাতেই উদিতার রুম থেকে প্রায় পালিয়ে যায়। আশিয়ান উদিতার যাওয়ার পানে তাকিয়ে মৃদু হেসে ওঠে। জামা কাপড় পরে আশিয়ান সবার সাথে ডাইনিং রুমে চেয়ার টেনে বসে পড়ে রাতের খাবার খেতে। উদিতা নিজ হাতে আশিয়ানকে খাবার বেড়ে দিল। আশিয়ান উদিতাকে খেতে বসতে বলল না, তার কারণ টেবিলে উদিতার মামাতো আর খালাতো ভাইয়েরা আছে, আর ওরা অনেক অ্যাডাল্টও। নিজের বউয়ের পর্দা নষ্ট করতে চায় না সে, সাথে এটাও চায় না যে তার সুন্দরী বউকে সে ছাড়া অন্য কেউ দেখুক। ডিনার সেরে আরো এক দফা আটা দিয়ে উদিতার রুমে ফিরে এলো আশিয়ান। উদিতা আশিয়ানের আগেই এসে নামাজ আদায় করে ওড়না খুলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। আশিয়ান রুমে প্রবেশ করতেই উদিতাকে এরূপে দেখলো। আশিয়ান এগিয়ে গিয়ে বিছানার উপর বসে উদিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আশিয়ানের এমন করে তাকানোতে উদিতা লজ্জায় পরে চিরুনি রেখে চুলগুলো খোপা করে ফেললো। খোপা করতেই আশিয়ানের চোখ উদিতার বিউটি বোনস ওয়ালা গলার উপরে পড়ে। বিউটি বোনসের মধ্যখানে কালো কুচকুচে একটা তিল স্পষ্ট জ্বলজ্বল করছে। উদিতা ছোট্ট একটা ওড়না গলায় পেঁচিয়ে আশিয়ানকে জিজ্ঞেস করলো, মায়ের সাথে কথা হয়েছে আপনার? আশিয়ান উদিতার দিকে তাকিয়ে জবাব দিল, হয়েছে। ও। উদিতা পড়ার টেবিল গোছাতে লাগলো এক মনে। আশিয়ান খেয়াল করে দেখলো পড়ার টেবিলে শুধু ক্লাস 9-10 বই আর গাইড বই রাখা। অজান্তেই ব্রুজোরা কুচকে গেল তার। জিজ্ঞেস করলো, তোমার পড়ার টেবিলে 9-10 বই কিসের জন্য বুঝলাম না। তুমি কি ক্লাস 9-10 পড়ো? এইবার এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টের পর আর এই বই রাখবো না এখানে। আশিয়ান হিসাব মিলাতে ব্যস্ত হয়ে গেল। উদিতার তো বয়স 18, তাহলে সে এসএসসি পরীক্ষা দিল কেন? তার তো এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা, ফেলার নয় তো? আশিয়ান আবারও জিজ্ঞেস করলো, বিয়ের রেজিস্ট্রি পেপারে দেখলাম তোমার বয়স 18 বছর। তাহলে তুমি এবার এসএসসি পরীক্ষা কিভাবে দিলে? মানে তোমার তো এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। উদিতা একটু অবাক হয়ে বলল, কি বলেন? আমার বয়স 18 হতে যাবে কোন দুঃখে? আমি মাত্র 16 বছর বয়সে পদার্পণ করেছি, আর বয়স অনুযায়ী আমার পড়াশোনা তো ঠিকই আছে। কেন আপনি আমার বয়স জানেন না? আশিয়ান যার পরনাই বিস্মিত হলো উদিতার কথা শুনে। সে বিশ্বাসই করতে পারছে না যে উদিতার বয়স মাত্র 16 বছর। এটা কিভাবে সম্ভব? এত পিচ্ছি একটা মেয়ের সাথে তার বিয়ে হয়েছে সেটা ভাবতেই পারছে না। আগে জানলে তো জীবনেও এই বিয়ে করতো না। উদিতা আশিয়ানের থেকে গুনে গুনে 10 বছরের ছোট, কিন্তু যে হারে পর্দা করে তাকে দেখে তো বোঝার কুদরতই নেই যে সে এত পিচ্ছি। আশিয়ান বিস্ময়ে চেপে গম্ভীর কণ্ঠে বলল, তুমি জানো আমি তোমার থেকে গুনে গুনে 10 বছরের বড়? হ্যাঁ জানি তো। তো মানে এখন কি তোমার বিয়ের বয়স হয়েছে যে তুমি আমার মতো বয়স্ক একটা ছেলেকে বিয়ে করেছো? কই, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আর আপনি বয়স্ক কে বললো? আপনার বয়স তো পারফেক্টই আছে।
আমার মনে হচ্ছে আমার মতো বয়সের ছোট মেয়ে বিয়ে করা আপনার প্রবলেম হচ্ছে, তাই না? আশিয়ান কিছুটা থতমত খেয়ে গেল উদিতার কথা শুনে। আমতা আমতা করে বলল, ঠিক তা নয়, আসলে এখন তো তোমার পড়ালেখা করার বয়স, বিয়ের বয়স তো তোমার হয়নি এখনো। এখন আমি তো চাইলেও তোমার সাথে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক গড়ে তুলতে পারবো না, কারণ তুমি এতটাই অবুঝ যে রুম ডেট কি তাই জানো না। আর আমি এমন ছেলে নই যে তোমায় ফোর্স করবো এই জন্য, কিন্তু তারপরেও প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ছেলেরই আলাদা চাহিদা রয়েছে যা তার স্ত্রীকে পূরণ করতে হয়। তো আমি কি চাইলেই তুমি আমার চাহিদা পূরণ করতে পারবে বলো? আমি এতটাও ইনম্যাচিউর নই, বুঝিয়ে বললে আমি সব বুঝি। জানি না আপনি কোন চাহিদার কথা বলছেন, কিন্তু একজন স্বামী স্ত্রী হিসেবে আপনার সকল কথা শোনা আমার দায়িত্ব। আপনার প্রত্যেকটা আদেশ আমি পালনের করার চেষ্টা করব। মনে রাখবেন, আমার থেকে আরও কম বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে এবং তারা খুব সুন্দরভাবে সংসার করছে, তাহলে আমি কেন পারবো না? মানলাম, কিন্তু এটা জেনে রাখো, আমি তোমার ওপর যদি কখনো কন্ট্রোললেস হয়ে যাই তাহলে কিন্তু দোষ দিতে পারবে না। আর মনে হয় না বেশি দিন তোমার থেকে আমি দূরে থাকতে পারবো। আর হ্যাঁ, আমার হুটহাট কাছে এসে নিয়ে কিছু বলতে পারবে না। তোমার সাথে আমার যখন যা করতে মন চাইবে তখন তাই করব। উদিতার অন্তর কেঁপে ওঠে আশিয়ানের কথা শুনে। কিছুটা হলেও বুঝতে পারছে সে আশিয়ানের কথার মর্মার্থ। কিছু বলল না উদিতা আশিয়ানের কথার বিপরীতে, শুধু মাথা হালকা নেড়ে সায় জানালো। আশিয়ান বিছানায় শুয়ে পড়ে। উদিতাও রুমের দরজা লাগিয়ে লাইট নিভিয়ে বিছানায় আশিয়ানের পাশে এসে শোয়। ওড়না খুলে বালিশের মাঝখানে রাখলো সে। আশিয়ানের বিছানা থেকে উদিতার বিছানা অনেক ছোট, শুধু দুজনেরই জায়গা হবে বিছানায়। আশিয়ান উদিতার কোমর ধরে নিজের একদম কাছে টেনে আনলো। উদিতার শ্বাস আটকে গেল যেন আশিয়ানের এমন হ্যাঁচকাটারে। আশিয়ান উদিতার কানের লতিতে ঠোঁট বুলালো। আশিয়ানের স্পর্শে উদিতা কেঁপে ওঠে। আশিয়ান উদিতার বিউটি বোনস এবার ঠোঁট বুলিয়ে চুমু খেতে লাগলো। আশিয়ানের চুল আঁকড়ে ধরে উদিতা। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। এটা কেমন অনুভূতি? আশিয়ান কাছে আসলে সে এই অদ্ভুত ধরনের অনুভূতির শিকার হয় কেন বুঝতে পারে না উদিতা। আশিয়ান উদিতাকে তার গলায় আদর করতে ব্যস্ত। একটা সময় আশিয়ান আর গভীরে না গিয়ে উদিতার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। উদিতা যেন হাঁপ ছাড়লো। উফ, আর একটু দেরি হলে উদিতা আজকেই শেষ হয়ে যেত। আশিয়ানের স্পর্শে তার মনে কেমন জানি এক প্রকার মাদকতা কাজ করে। আশিয়ান চোখ বন্ধ করে উদিতাকে সাপের মতো পেঁচিয়ে জড়িয়ে ধরে রাখলো। উদিতা আশিয়ানের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে। আশিয়ান পরম আবেশে ঘুমের অতলে হারিয়ে যেতে লাগলো, যেন উদিতার বুকে তার সমস্ত সুখ লুকিয়ে আছে। আশিয়ান ঘুমিয়ে গেল। উদিতা তার মাথায় চুমু খেয়ে নিজেও ঘুমানোর চেষ্টা করলো। একটা সময় সেও ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে ঘুম থেকে উঠে উদিতা তার নিত্যদিনকার কাজে মনোনিবেশ করে। আশিয়ান ঘুমে মগ্ন। উদিতা তাকে জাগালো না। ঘুমাক মানুষটা একটু শান্তিতে। সে রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরি করতে লাগে। সকাল 9টা বাজতেই আশিয়ানের ঘুম ভেঙে যায়। সে কখনো এত লেটে ঘুম থেকে ওঠে না। শ্বশুর বাড়িতে আছে বলে আজ তার রুলসের হেরফের হলো, নয়তো কখনোই এত লেটে ওঠার বান্দা সে নয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সোজা ডাইনিং এ চলে গেল সে। গিয়ে দেখলো বেশ কয়েকজন সকালের নাস্তা করছে বসে বসে। তাদের সাথে সেও বসে পড়লো। উদিতা এগিয়ে এসে তার প্লেটে নাস্তা বেড়ে দিয়ে আবারও রান্নাঘরে চলে গেল। আশিয়ান নাস্তা করে ড্রয়িং রুমে এসে বসে উদিতার কাজিনদের সঙ্গে কথা বলতে লাগলো। উদিতার ছাত্রা একটা মেয়ে কাজিন আছে, নাম লিনা। সে আশিয়ানের সাথে এত হেসে হেসে কথা বলছে যে তাকে দেখে যে কেউ বলবে যে আশিয়ান মনে হয় তারই বয়ফ্রেন্ড। উদিতা শান্ত দৃষ্টিতে একবার লিনাকে দেখে আশিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আশিয়ান মুখ তুলে উদিতাকে দেখলো একবার। লিনা পিঞ্চ মেরে গাজালানো হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কি রে, এভাবে ওনার সামনে এসে দাঁড়িয়ে পড়লি কেন? হাজবেন্ডকে ছাড়া বুঝি এক মুহূর্ত কাটে না তোর, তাই না? বিয়ে হতে না হতে স্বামীকে চোখে চোখে রাখা শিখে গেছিস দেখা যায়। সত্যি বলছো? আজ যদি তুমি বিয়ে করে নিতে তাহলে ঠিকই বুঝতে পারতে স্বামীকে ছাড়া কেন এক মুহূর্তেও থাকা যায় না। সে যাই হোক, আমি ওনাকে বলবো তোমার জন্য খুব শীঘ্রই একটা ছেলে খুঁজে আনতে। সময়ের তালে তালে বয়স তো বাড়ছে তোমার, পরে দেখা যাবে তোমার আর বিয়েই হলো না, তখন কি হবে? আর তোমার বিয়ের পর আমিও দেখবো স্বামীকে চোখে চোখে রাখো কিনা। লিনা অবাক হয়ে গেছে উদিতার কথা শুনে। কি রে উদিতা, তুই দেখি ভালো কথা শিখে গেছিস। কি রে, বিয়ে হতে না হতেই এত পরিবর্তন? হাও?
সময়ের সাথে মানুষ পাল্টায়, আমিও পাল্টাচ্ছি, এত অবাক হওয়ার কিছু নেই। যাকগে, আপনি আমার সাথে আসুন, ছাদে যাব। আশিয়ান মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে বসা থেকে উঠে পড়ল। উদিতা লিনার দিকে তাকিয়ে একবার তীক্ষ্ণ দৃষ্টি হেনে গটগট করে ছাদের দিকে চলে গেল। আশিয়ান উদিতার পেছন পেছন যাচ্ছে। ছাদে এসে উদিতা ড্রাম থেকে পানি নিয়ে তার শখের গাছগুলোতে পানি ছিটিয়ে দিতে লাগলো এক মনে। আশিয়ান সব দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। ছাদটা এত বড় নয়, আবার এত ছোটও নয়। আশেপাশে বড় বড় রংচটা বিল্ডিং দেখা যাচ্ছে, তবে ছাদের পরিবেশটা ভীষণ সুন্দর। উদিতার লাগানো গাছগুলো দেখছে আশিয়ান। ছাদের এক কোণে অনেকগুলো আচারের বয়াম রাখা, এগুলো রোদে শুকাতে দেয়া হয়েছে। কয়েকটা বোম্বে মরিচের গাছের উপর নজর পড়লো আশিয়ানের। গাছে অনেক মরিচ ধরেছে, ঝাল তার ভীষণ ফেভারিট। বাসায় তার জন্য আগে আগে অনেক বোম্বে মরিচ নিয়ে আসা হতো বাজার থেকে। মাঝখানে সব ওলটপালট হয়ে গেছিল। কালো কালো মরিচ দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আশিয়ানের ভাবভঙ্গি খেয়াল করলো উদিতা। সে জিজ্ঞেস করলো, নাগা মরিচ বুঝি আপনার অনেক পছন্দের? আশিয়ান উদিতার দিকে তাকিয়ে বলল, বোম্বে মরিচের আচার খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে আচারের বয়ামগুলো দেখছেন, ওখানে আমার গাছের মরিচের আচার 2 বয়াম তৈরি করেছি আমি নিজে। বাসায় যাওয়ার সময় আপনার জন্য 1 বয়াম নিয়ে যাব নে। আমার গাছের এই মরিচগুলো প্রচুর ঝাল আর গ্রানের তেজও অনেক বেশি, যদিও আমি খুব কম খাই, ঝাল বেশি খেতে পারি না আমি। ও আচ্ছা, আমার জন্য মনে করে নিও। ঠিক আছে, তা আজ দুপুরে কিছু আলাদা রান্না করি আপনার জন্য। লাইক? আপনি তো ঝাল খান, তাহলে আজ আপনার জন্য বেশ কয়েক পদের ভর্তা বানাই ঝাল দিয়ে। লাইক শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শাক দিয়ে মাছের ভর্তা, চিংড়ি দিয়ে কচু শাক, সাথে বড় মাছ ভাজা, এরকম কিছু বানাই। খাবেন আপনি? দুপুরে এরকম খাবার খেতে অনেক ভালো লাগে। আশিয়ানের জিভে অলরেডি জল চলে এসেছে এত এত ভর্তার আইটেমের নাম শুনে। আশিয়ান অনেকদিন হলো এমন কিছু খায় না। তাদের বাসায় শুধু বিরিয়ানি, মাছ, মাংস, পোলাও, আখনি এইসবই বেশিরভাগ রান্না হয়। ডিফারেন্ট কিছু খাওয়ার জন্য মনটা আনচান করে ওঠে তার। উদিতার কথাই সায় জানিয়ে বলে, ঠিক আছে, বানিও, আমি এসব খাবো। আর হ্যাঁ, বোম্বে মরিচের আচার সাথে নিও। ঠিক আছে। আশিয়ান ও উদিতা বেশ কিছুক্ষণ ছাদে একসাথে সময় কাটালো। আশিয়ানের এখন উদিতার সাথে সময় কাটাতে অনেক ভালো লাগছে। মায়ের উপর সে অনেক খুশি এত ভালো কাউকে তার লাইফে এনে দেওয়ার জন্য। উদিতার সঙ্গ পাওয়ার পর থেকে ইলিয়ানার চিন্তা তার মাথায় আসেনি আর। যেন তার জীবনে ইলিয়ানা নামক বিষাক্ত কোনো অতীত ছিলই না কখনো। ছাদ থেকে নিচে এসে উদিতা কোমরে আঁচল পেতে কাজে নেমে পড়ে। আশিয়ানের জন্য হরেক রকমের ভর্তা তৈরিতে মশগুল সে। উদিতার মতো অনেক মেয়েই আছে যারা ঘরের কাজকর্মে ভীষণ পটু থাকে। আশিয়ান শাহরিয়ারের সাথে বাইরে গিয়েছে এলাকায় হাঁটতে। বেলা 12টা বেজে গেছে এসব ভর্তা বানাতে গিয়ে। উসামা হেল্প করছে তাকে। বাকি মেয়েরা ওরা তাদের রুমে বসে স্পিকারে গান শুনছে। উদিতা এদের বাজে আড্ডায় কখনো যায় না। শাহরিয়ারের নিষেধ আছে, কারণ এদের আড্ডার মুখ্য টপিকই হলো রিলেশন, বিএফ, জিএফ এসব। তারা অনেক আধুনিক টাইপের মেয়ে, যাদের সাথে উদিতার যায় না, তাই উদিতা সব সময় তাদের থেকে দূরে থাকে। কাটায় কাটায় ঘড়িতে 1টা বাজতেই শাহরিয়ার আর আশিয়ান বাসায় চলে আসলো। আশিয়ান রুমে গিয়ে গোসল সেরে আসতেই উদিতা তাকে নিয়ে ডাইনিং রুমে এলো। এত এত ভর্তার আইটেম দেখেই আশিয়ান বিনা বাক্য ব্যয়ে চেয়ার টেনে বসে পড়ে খেতে লাগে। উদিতা তাকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আশিয়ান অনেক তৃপ্তির সহকারে খাবার খাচ্ছে বোম্বে মরিচের আচার দিয়ে। প্রায় 3 প্লেট ভাত খাওয়ার পর আশিয়ান তৃপ্তির ঢেকুর তুলে হাত ধুয়ে এসে ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসলো। মনে মনে এসে উদিতার রান্নার প্রশংসা করতে করতে শেষ। আশিয়ান বেশি খাওয়ার ফলে ঠিক মতো নড়তেও পারছে না। আশিয়ানের অবস্থা দেখে উদিতার ঠোঁট টিপে হাসলো। এভাবেই শ্বশুর বাড়িতে সময় বয়ে যেতে লাগলো। কাল সকালেই আশিয়ান উদিতাকে সাথে নিয়ে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। আশিয়ান শ্বশুর বাড়ির প্রতিটি মানুষের জন্য প্রচুর কেনাকাটা করেছে, সাথে বাজার তো আছেই। আশিয়ানকে প্রচুর খাতির যত্ন করা হলো। জামাই আদর কি জিনিস তা হাড়ে হাড়ে টের পেয়েছে আশিয়ান। এত এত খাবার খেয়ে তার মনে হচ্ছে শ্বশুর বাড়িতে এসে 10 কেজি ওজন বাড়িয়ে তারপর নিজের বাসায় যাচ্ছে সে। পরদিন সকাল সকাল লাগেজে কাপড় চোপড় ভরে তৈরি হয়ে গেছে উদিতা শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার জন্য। আশিয়ানও রেডি। মিসেস আনিতা অনেক ধরনের পিঠা বানিয়েছেন তাদের সাথে দেওয়ার জন্য, সাথে আচারও আছে কয়েক বয়াম। উদিতা সব রেডি করে ফেলেছে, এখন শুধু এসব গাড়িতে তোলার পালা। আশিয়ানের সেক্রেটারি মাহবুব এসে লাগেজ আর অন্যান্য ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলতে লাগলো।
মিসেস আনিতা উদিতাকে জড়ি ধরে এক দফা কান্না করলেন। উদিতাও নীরবে কান্না করলো, বাকিদের চোখেও জল। আশিয়ানের উদিতার হাত ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলো। উদিতাও সবার কাছ থেকে ছল ছল চোখে বিদায় নিয়েছে। শাহরি আর বোনের কপালে চুমু দিয়ে বলল কয়েকদিন পর আবারও তাকে বাসায় নিয়ে আসা হবে। উদিতা পরিবারের সবাইকে হাত দিয়ে বিদায় জানালো। মাহবুব গাড়ি স্টার্ট করলো। বিদায়ের সময় মিস্টার আনিসুল সামনে ছিলেন না। তিনি মেয়ের চোখের জল সহ্য করতে পারবেন না। গাড়ি তার গন্তব্য অনুযায়ী চলছে। আশিয়ান উদিতার পাশেই বসে আছে। উদিতা উদাস নয়নে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আশিয়ানের হাতের ভাঁজে উদিতার হাত রাখা। আশিয়ান আর চোখে ঠিকই উদিতাকে পর্যবেক্ষণ করছে। নীল রঙা খিমার সেটে উদিতাকে দারুণ মানিয়েছে। গাড়িতে দুজনের মধ্যে একজনও কথা বলেনি। নীরবে শেষ হয়েছে পথযাত্রা। প্রায় 1 ঘন্টা পর আশিয়ানের বাসার বিশাল গেট ক্রস করে গাড়ি ভেতরে ঢুকলো। বাইরে এনা ও মিসেস ইয়াসমিন দাঁড়িয়ে আছেন তাদের অপেক্ষায়। গাড়ি থেকে নামতেই ওনারা এগিয়ে এলেন। মিসেস ইয়াসমিন উদিতার কপালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বললেন, কেমন আছিস সোনামা? জি মা, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো মা, তোদের দেখে ভালো হয়ে গেছি পুরোপুরি। এনা মিষ্টি ভাবি বলে এক চিৎকার দিয়ে উদিতাকে জড়িয়ে ধরলো। উদিতাও মুচকি হেসে জড়িয়ে ধরে এনাকে। উফ, অবশেষে তুমি এলে মিষ্টি ভাবে। জানো এই 2 দিন তোমায় আমি কত মিস করেছি। আমিও তো আপনাকে প্রচুর মিস করেছি ছোট আপু। আশিয়ান তাদের পিছনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, ভেতরে যাক, তারপর তোমরা কথা বলো। হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি এসো তো। এত দূর জার্নি করে এসেছো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো তুমি। এসো বাসার ভেতরে যাই। আপু চলো। বাসার ভেতরে ঢুকে আশিয়ান সোজা নিজের রুমে চলে গেল। উদিতা কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে মিসেস ইয়াসমিন, তারানা, এনা ও কেয়ার সাথে কথা বলে তারপর রুমে চলে এলো। আলেয়া আর তাসকিন রওনা দিয়েছে এখানের উদ্দেশ্যে। আর কিছু সময় পর ওরাও চলে আসবে। উদিতা বোরকা খুলে বিছানার উপর বসলে বাবা মাকে ও পরিবারের সবাইকে ছেড়ে আসাতে মুড অফ হয়ে আছে তার। যদিও কাউকে বুঝতে দেয়নি সে। আশিয়ান ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে সোফায় বসেছে অফিসিয়াল কিছু কাজ সম্পূর্ণ করার জন্য। উদিতা আশিয়ানের দিকে তাকালো, কিন্তু আশিয়ান একবারের জন্য ল্যাপটপ থেকে মুখ তুলল না। উদিতা আশিয়ানকে জিজ্ঞেস করলো, আপনার জন্য কি কফি বা চা নিয়ে আসবো? আশিয়ান ল্যাপটপ থেকে মুখ না তুলে গম্ভীর কণ্ঠে জবাব দিল, 1 ব্ল্যাক কফি নিড। জি আচ্ছা, একটু ওয়েট করে আমি নিয়ে আসছি। উদিতা চলে গেল রান্নাঘরে। আশিয়ান অফিসের ফাইলগুলো চেক করতে ব্যস্ত। কয়েক মিনিট পর ফিরে এলো উদিতা। আশিয়ানের সামনের টেবিলে কফির মগটা রেখে বলল, আপনার কফি। থ্যাঙ্কস। উদিতা বিনিময়ে কিছু না বলে বারান্দায় চলে গেল। সেদিন বারান্দাটা ঠিক মতো দেখা হয়নি তার। এটাকে ঠিক বারান্দা বলা যায় না, খোলামেলা রুফটপ বলা যায়, কারণ এটি বিশাল বড় এরিয়া জুড়ে। এক পাশে সুইমিং পুল, তার সামনে বসার জন্য মিডিয়াম সাইজের একটা বেঞ্চ, আর এক কোণে চেয়ার টেবিল পাতা। এর অপর বিশাল এক ছাতা টানানো আছে। একটা ইজি চেয়ারও আছে সেখানে। আর আছে চারপাশে কাঠগোলাপ, টগর ও নয়নতারা গাছের সমাহার। গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে। খুব সুন্দর মন মাতানো দৃশ্য। উদিতা বারান্দার উপর ফিদা হয়ে গেছে পুরো। খুশির ঠালায় সারা জায়গা জুড়ে ছোটাছুটি করছে সে। আরেকটা বিষয় হচ্ছে রূপটপে বিশাল বড় শিমুল গাছের ডাল এসে লেগেছে। লাল লাল ফুলে ছেয়ে আছে গাছের ডালগুলো। খুব সুন্দর পরিবেশ। উদিতা রেলিং এ ভর দিয়ে নিচের দিকে ঝুঁকে দেখলো নিচে শুধু এই শিমুল গাছটা ব্যতীত আর কোনো গাছ নেই। বেশ বড় এক টুকরো খালি জায়গা নিচে। উদিতা কিছু একটা চিন্তা করতেই তার চোখজোড়া খুশিতে জলজল করে উঠল। বারান্দায় বেশি সময় থাকতে পারলো না উদিতা। এনা এসে তাকে ডেকে নিয়ে গেল। এনার রুমে বসে এনা ও কেয়ার সাথে অনেকক্ষণ গল্প করলো সে। এনা তাকে তার ও আশিয়ানের বিয়ের অ্যালবাম ও ভিডিও দেখালো। উদিতা কিছুটা লজ্জা পেল আশিয়ান ও তার নিজের কয়েকটা ক্লোজ পিকচার দেখে। তাদের সাথে সময় কাটিয়ে রুমে চলে এলো সে। আলিয়ারা বেশ কিছুক্ষণ আগেই বাসায় এসেছে। তাদের নিয়েই ব্যস্ত সবাই বর্তমানে। বাসায় যত মেহমানরা ছিলেন ওনারা সবাই বিদায় নিয়ে চলে গেছেন উদিতারা যাওয়ার পরপরই। উদিতা রুমে এসে দেখলো আশিয়ান এখনো ল্যাপটপে একটানে কাজ করে যাচ্ছে। অন্য কোনো দিকে তার একটুও মনোযোগ নেই। উদিতা টাওয়েল ও কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। প্রায় মিনিট 30 পর উদিতার গোসল শেষ হলো। ওয়াশরুম থেকে বের হতেই দেখে আশিয়ান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে।
তার তাকানো স্টাইল দেখে মনে হচ্ছে এক্ষুনি সে উদিতাকে চকলেটের মতো খেয়ে ফেলবে। উদিতার টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। আশিয়ান সোফায় হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে উদিতার দিকে। উদিতা আর চোখে বারবার আশিয়ানকে লক্ষ্য করছে। আশিয়ান মুগ্ধ তাকে দেখে। সাদা ও গোলাপি রঙের মিশ্রণের লং গাউনটিতে তাকে অপরূপা লাগছে দেখতে। সেই সাথে শরীরে ওড়না নেই আর হাঁটু অব্দি লম্বা ঘন কালো চুল ছেড়ে রাখা। উফ, আশিয়ান উদিতাতেই বিলীন হয়ে গেছে পুরো। আশিয়ান বসা থেকে উঠে উদিতার পেছনে এসে দাঁড়ালো। উদিতা আশিয়ানের উপস্থিতি বুঝতে পেরে শুকনো ঢোক গিলল। আশিয়ান উদিতার পা থেকে মাথা অব্দি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল সে। উদিতার পিঠ গিয়ে আশিয়ানের বুকের সাথে টেকলো। হাত থেকে টাওয়াল খসে পড়ে গেল তার। আশিয়ান উদিতার গলার তেলটার উপর হাতের আঙুল বোলাতে লাগলো। উদিতা আবেশে চোখ বন্ধ করে ফেলে। আশিয়ান যেই উদিতার গলায় মুখ ডোবালো, তখন উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি না অজু করে আসছি নামাজ পড়বো বলে, আপনি প্লিজ এখন আমাকে ছাড়ুন, আমি নামাজটা আদায় করে নিই প্লিজ। আশিয়ান একটু বিরক্ত হয়ে উদিতাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। উদিতা মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। আশিয়ান চলে যেতে উদিতা নামাজের ওড়না পরে রুমের এক কোণে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। নামাজ পড়া শেষে আবারও ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগে সে। চুল আঁচড়ানো শেষে একদম পরিপাটি হয়ে চুল ঢিলে করে খোপা বেঁধে মাথায় ওড়না পেঁচিয়ে নেয় উদিতা। এনা এসে উদিতাকে বলে গেল আশিয়ানকে নিয়ে নিচে যেতে দুপুরের খাবার খাওয়ার জন্য। উদিতা আসছি বলতেই এনা আবারও চলে গেল। উদিতা বারান্দায় গিয়ে দেখে আশিয়ান মুড অফ করে আকাশের দিকে এক মনে চেয়ে আছে। উদিতা হঠাৎ করে খারাপ লাগা অনুভব করছে। মনে মনে নিজেকে বকা দিল আশিয়ান কিভাবে নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলায়। উদিতা আশিয়ানের হাত ধরে মাথা নিচু করে বলল, সরি, আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি, প্লিজ এভাবে রাগ করে থাকবেন না। আপনার যখন যা করতে মন চাইবে তখন তাই করবেন আমার সাথে, আমি আর কখনো আপনাকে বাধা দেব না। তাও প্লিজ এভাবে মুড অফ করে বসে থাকবেন না। আশিয়া নীরবে একবার উদিতার দিকে তাকিয়ে তাকে সোজা কথায় উপেক্ষা করে বারান্দা থেকে চলে গেল। উদিতা নিজের দৃষ্টিতে স্পষ্ট অপরাধ বোধ নিয়ে আশিয়ানের যাওয়ার পানে তাকিয়ে রইল। আশিয়ানের এমন নীরব ইগনোরেন্স মেনে নিতে পারছে না সে। আশিয়ানের পিছু পিছু অবশেষে সেও চলে এলো বারান্দা থেকে। আশিয়ানকে রুমের কোথাও দেখতে না পেয়ে হতাশ নিঃশ্বাস ফেলে নিচে চলে এলো সে। বাসার প্রত্যেকটা সদস্য নিচে উপস্থিত। আশিয়ানকেও সেখানে লক্ষ্য করলো উদিতা। সবাই ডাইনিং রুমে চেয়ার টেনে বসতে ব্যস্ত। মিসেস ইয়াসমিন উদিতাকে দেখে মিষ্টি হেসে তার সামনে এগিয়ে এসে হাত ধরে নিয়ে আশিয়ানের পাশের চেয়ারে বসিয়ে দিলেন। মিসেস ইয়াসমিন, মিসেস তারানা ও কেয়া সবার পাতে খাবার বেড়ে দিয়ে নিজেরাও বসে পড়লেন। আশিয়ান একবারের জন্য উদিতার দিকে তাকালো না। উদিতা মন খারাপ করে খেতে বসেছে। আলেয়া সবার সাথে হেসে খেলে গল্প করছে। সবাই কথা বলে বলে খাওয়া দাওয়া করছে। একমাত্র উদিতা আর আশিয়ানই নীরব। তাসজিদ আর তাজিম তাদের বিষয়টা লক্ষ্য করে তাসজিদ বলল, কি হয়েছে নতুন ভাবি ও আশু ভাইয়ার? তোমরা দেখছি মৌন ব্রত পালন করছো। ঘটনাটা কি? কিছু কি হয়েছে নতুন ভাবি? উদিতা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, জি না ভাইয়া, কি হবে, কিছুই হয়নি তো, এমনি চুপ করে আপনাদের কথা শুনছি আমি। ও তাই বলো, আমি তো আরো ভয় পেয়ে গেছি তোমাদের নীরবতা দেখে। আলিয়া উদিতাকে হেও করে হেসে হেসে বলল, আরে তাসজিদ, ও এরকমই হাদা টাইপের, কারোর সাথে কথা বলে না, বোকার মতো চুপচাপ বসে থাকে শুধু, মানুষের সাথে ঠিকমতো কথাটাই বলতে পারে না সে কখনোই। আলিয়ার কথা শুনে তারিন খিলখিল করে হেসে ওঠে, যেন সে এই কথা শুনে খুব মজা পেয়েছে। উদিতা নীরবে একবার তাকালো তাদের দিকে, কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। মিসেস ইয়াসমিন ও কেয়া প্রচুর বিরক্ত হয়েছে আলিয়ার কথা শুনে। সবাই চুপ থাকলেও আশিয়ান চুপ থাকেনি। আলিয়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, আমার বউ হাদা হোক আর গাদা হোক সেটা আমি বুঝে নেব, আর এখানে থাকা সবাই বুঝে গিয়েছে কি আসল হাদা। খাবার টেবিলে বসে এত কথা বলা কোনো ম্যানার্সের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে আমি বলবো আমার বউ অ্যাটলিস্ট তোমার থেকে প্রচুর বুদ্ধিমান আছে। আশিয়ানের ঠোঁটকাটা জবাব শুনে আলিয়া অনেক লজ্জা পেয়ে গেল। লজ্জায় আর একটা কথাও বলল না সে। উদিতা আশিয়ানের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নীরবে খাবার খেতে লাগলো। আশিয়ানও এক পলক উদিতার দিকে তাকালো। মিসেস ইয়াসমিন, এনা, কেয়া ওরা আশিয়ানের উপর বেজায় খুশি এরকম জবাব দেয়াতে। আশিয়ান ভাবে আর যাই হোক,
নিজের বউকে কেউ তার সামনে এভাবে অপমান করবে আর সে চুপচাপ বসে বসে তা দেখবে, সেটা জীবনেও হতে পারে না। সুন্দরভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবার। আলেয়া লজ্জায় আর একটা কথাও বলল না। আশিয়ান মুখের উপর জবাব দিয়েছে তাকে ভালো মতন। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসলো কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। তাওহিদ ও তামজিদ 2 জোড়া নতুন কপোতিদেরকে গিফট দিল। আগে ব্যস্ত থাকায় গিফট দেওয়া হয়নি। মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল উদিতা ও আলিয়াকে জিজ্ঞেস করলেন, আমার মামুনিরা, বলো তো আমার কাছ থেকে তোমরা কি চাও? বিয়েতে তোমাদের দুজনকে আমাদের 2 ভাইয়ের তরফ থেকে কিছু দেওয়া হয়নি, তাই এখন তোমরা দুজন যা চাও তাই দিব। হ্যাঁ আম্মুরা, বলো কি চাই তোমাদের? আলিয়া লজ্জায় মিনমিন করতে লাগলো। উদিতা পুরোপুরি চুপ। তাসকিনের খোঁচায় আলিয়া আমতামতা করে বলল, আসলে আমি বেশি কিছু চাইবো না, শুধু আমার একটা ব্র্যান্ডেড কার চাই, নীল কালারের। আলিয়ার কথা শুনে মিস্টার মোর্শেদ মুচকি হেসে বললেন, এই সামান্য একটা কথা বলতে তুমি এত লজ্জা পাচ্ছ কেন মা? তোমার গাড়ি চাই তাই তো? ঠিক আছে, কালকে পেয়ে যাবে, তবে তুমি চয়েস করে দিও কোনটা নিতে চাও। আলিয়া খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ আপনাকে বাবাই। বোকা মেয়ে, এনামুলের মতো আমিও তোমার বাবা হই, আর বাবাকে কেউ ধন্যবাদ জানায় না। আমার বৌমা আমার কাছে কি চাই শুনি। বাবা, আপনি আমাকে একটা আইফোন আর একটা ল্যাপটপ কিনে দিয়েন, আমার এসব অনেক ভালো লাগে। আচ্ছা মামনি, পেয়ে যাবে। কি রে উদিতামা, তুই তো বললি না তোর কি চাই? হ্যাঁ তাই তো মামুনি, তুমি দেখি কিছুই বললে না। বলো মা, এত সংশয় করো না, আমি না তোমার বাবা? বাবার কাছে মেয়েরা কোনো কিছু চাইতে এত লজ্জা পেতে হয় না মা। বলো কি চাই? উদিতা একবার আশিয়ানের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বাবা, আপনি পারমিশন দিলে আমি একটা ছোটখাটো সবজির বাগান করতে চাই। আমি গাছপালা অনেক পছন্দ করি। আমার নিজের বাসায় আমার বাগান আছে। এখানে এসে ফাঁকা ফাঁকা লাগছে সব, কারণ ফুলের বাগান ছাড়া কোনো শাকসবজির বাগানই নেই। আমি চাই আমাদের বারান্দার নিচে যে খালি জায়গাটা আছে না, সেখানে ছোটখাটো একটা বাগান করতে। ও মা, এ তো অনেক ভালো কথা। এ বুদ্ধিটা এতদিন আমার মাথায় আসেনি। চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব মা। তা তো বুঝলাম মা, এত পারমিশন নিতে হবে না, আমি কালকেই সব ব্যবস্থা করে দেব। কিন্তু তুমি এত কিছু চাইলে না আমার কাছে। কি চাই তোমার? কোনো গাড়ি, ডায়মন্ডের নেকলেস, কোনটা? সংশয় না করে বলো। তোমার বাবার কোনো কিছুরই কোনো কমতি নেই, যা চাইবে সব পাবে। না বাবা, আমার তেমন কিছুই চাই না। আমি এত বিলাসিতা পছন্দ করি না। এত এত গহনায় কে পরবে? আর গাড়ি তো ওনারই আছে। আমার যদি কোথাও যেতে হয় তাহলে ওনার গাড়ি দিয়ে তো যেতে পারবো। আর এমনিতে ফোন ইউজ করি না আমি। একান্ত দরকার পড়লে বাসার ল্যান্ড ফোন ইউজ করি। এ বাসায়ও ল্যান্ড ফোন আছে দেখছি, আমার কোনো অসুবিধা হবে না। উদিতার কথা শুনে সবাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, এমনকি আশিয়ানও। এই আধুনিক যুগে এমন কথা কোনো মেয়ের মুখেই শোনা যাবে না। আলিয়ার বলা কথাগুলো সবার কাছে স্বাভাবিক ছিল, কিন্তু উদিতার বলা কথাগুলো কেন জানি হজম করতে পারছে না। এমনও মেয়ে আছে দুনিয়াতে, আজব। কি বলো মা, এই যুগে ফোন ছাড়া কাউকে চিন্তাও করা যায় না। ফোন খুবই ইউজুয়াল একটা জিনিস। আমার জন্য নয় বাবাই, ফোন ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, যার জলজান্ত প্রমাণ আমি। সে যাই হোক, আমি এতটাই এলিয়েন টাইপ নই, তবে সব রকমের বাজে অভ্যাস থেকে নিজেকে দূরে রাখি আমি। আর আমি সারাদিন নামাজ কালাম, পড়াশোনা, রান্নাবান্না এইসব নিয়েই এতই ব্যস্ত থাকি যে আমার আর এক্সট্রা কিছুই নিয়ে চিন্তা করার সময় থাকে না। মিস্টার মোর্শেদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন উদিতার দিকে। মিসেস ইয়াসমিন গর্বিত কণ্ঠে বললেন, অনেক প্রাউড ফিল করছি আমার মাটাকে নিয়ে। অবশেষে আমার আশিয়ানের জন্য মনের মতো কাউকে নিয়ে আসলাম। তবু কিছু তো চাও মামনি, তোমার বাবা হিসেবে তো কিছু দিতেই পারি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কয়েক জোড়া কবুতর কিনে দিন। আমার বাগান করার মতো কবুতর পালার শখ আছে, দিবেন? বিশ্বাস করো মা, তোমার কথা শুনে আমি শুধু অবাকই হয়েছি। যাই হোক, আমার মা আমার কাছে কবুতর চেয়েছে, কাল আমি নিজে গিয়ে তা কিনে দিয়ে আসবো। উদিতা আন্তরিক হাসলো, শুধু কিছু বলল না। আশিয়ান বসা থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল। আশিয়ান চলে যাওয়ায় আড্ডাও ভঙ্গ হলো। বাকিরা যে যার মতন চলে গেল। উদিতা রুমে ফিরে আসলো। রুমে এসে দেখে আশিয়ান সোফায় বসে এক মনে সিগারেট ফুঁকছে। উদিতার মেজাজ চড়ে গেল। মানা করার পরও লোকটা সিগারেট টানছে। আশিয়ান একবারও উদিতার দিকে তাকালো না। উদিতা ভাবছে এখনো হয়তো তার উপর রেগে আছে আশিয়ান।
উদিতা এক পা করে এগিয়ে গিয়ে আশিয়ানের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আশিয়ান তাও তাকায় না উদিতার দিকে, যেন সে ছাড়া এই রুমে দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। উদিতা সেদিনের মতো এখনো এক টান দিয়ে আশিয়ানের হাত থেকে সিগারেটটা কেড়ে নিল। আশিয়ান চরম বিরক্তি নিয়ে তাকায় উদিতার দিকে। সিগারেটের প্যাকেট হাত লাগাতেই সেটাও কেড়ে নেয় উদিতা। এবার আশিয়ান রাগী কণ্ঠে বলে ওঠে, কি সমস্যাটা কি? এমন করছো কেন তুমি? আজব। আমার সমস্যা মানে? আমি আপনাকে সেদিন মানা করিনি যে সিগারেট খাবেন না? তোমার কথা কেন শুনবো আমি? হ্যাঁ, কি হও তুমি আমার? উদিতা একবার ঠান্ডা নজরে তাকায় আশিয়ানের দিকে, শান্ত কণ্ঠে বলে, বউ হয়ে আমি আপনার, ভুলে যাবেন না। আর এমন অনিয়মতান্ত্রিক জীবনযাপন আমি মোটেও পছন্দ করি না। আজকের পর থেকে এই বাসায় যেন কোনো সিগারেট না আসে, কথাটা মনে রাখবেন। আশিয়ান তেরা চোখে তাকালো উদিতার দিকে, আর কিছু না বলে হনহন করে বিছানায় গিয়ে শুয়ে ফোন টিপতে লাগে এক মনে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে সিগারেট ও সিগারেটের প্যাকেটটা ডাস্টবিনে নিক্ষেপ করে। একঘেয়েমি কাটানোর জন্য আবারও বারান্দার দিকে চলে গেল সে। বিকাল পেরিয়ে সন্ধ্যা, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। আশিয়ান আর একটাও বারও উদিতার দিকে ফিরেও তাকালো না। উদিতা কি আর করবে, সময় কাটানোর জন্য আজ রাতের রান্না সে করছে। আশিয়ান বিকালের পর সেই যে বাসা থেকে বেরিয়ে গেছে আর এখনো পর্যন্ত আসেনি। উদিতা ভাবতেও পারছে না সামান্য বিষয় নিয়েও কেউ এত রাগ করতে পারে। সেটা আশিয়ানকে না দেখলে বুঝতেও পারতো না সে। সরি বলার পরও রাগ কমেনি তার। এত মেজাজি, বাপরে বাপ। বাসার সবার রাতের খাওয়া দাওয়া শেষ, একমাত্র উদিতাই কিছু খায়নি। আশিয়ান বাসায় ফেরেনি এখনো। উদিতা চিন্তা করতে করতে শেষ। মিসেস ইয়াসমিন তাকে দুশ্চিন্তা করতে মানা করলেন, কারণ আশিয়ান এর আগেও বাসায় অনেক লেট করে ফিরত। আজও তার ব্যতিক্রম হবে না। রাত প্রায় 11:15 বেজে গেছে। এমন সময় কলিং বেল বাজলো। উদিতা ছুটে গিয়ে দরজা খুলে দিল, কারণ ড্রয়িং রুমের আরেকটা টিভিতে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে যে আশিয়ানই কলিং বেল বাজিয়েছে। দরজা খুলে উদিতা সালাম দিল। আশিয়ান সালামের জবাব দিয়ে দ্রুত নিজের রুমে চলে গেল। উদিতা হতাশার নিঃশ্বাস ফেলে। আশিয়ান গোসল করতে ওয়াশরুমে চলে গেল। উদিতাও আশিয়ানের পিছন পিছন রুমে এসে তাকে রুমে পেল না। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। উদিতা নিচে রান্নাঘরে গেল আশিয়ান ও নিজের জন্য খাবার নিয়ে আসতে। খাবার ট্রেতে করে নিয়ে রুমে ফিরে আসে সে। আশিয়ান এখনো বের হয়নি ওয়াশরুম থেকে। উদিতা সেন্টার টেবিলের উপর ট্রেটা রেখে টাওয়েল হাতে নিয়ে বিছানার উপর বসলো। মিনিট 5 পর আশিয়ান গোসল সেরে বেরোলো। মাথার চুল থেকে টপটপ করে পানি পড়ছে। উদম গায়ে খালি একটা 3/4 ট্রাউজার পরনে আছে তার। ভীষণ কিউট লাগছে তাকে দেখতে। আশিয়ান উদিতাকে ইগনোর করে বিছানায় গিয়ে বসলো। উদিতা চুপচাপ এসে আশিয়ানের চুল মুছে দিতে লাগলো হাতের টাওয়াল দিয়ে। সারা রুম জুড়ে এক প্রকার নীরবতা বিরাজ করছে, কারো মুখে কোনো কথা নেই। চুল মোছা শেষে নীরবতা ভেঙে উদিতা বলল, খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। আমি খাবো না। কেন খাবেন না? কারণটা কি? না, এমনি আমি খাবো না। উদিতা আর কোনো কথা না বলে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে আশিয়ানের সামনে বসলো। তরকারি দিয়ে ভাত মাখিয়ে লোকমা তুলে তার মুখের সামনে ধরে বলল, আমি মুখে তুলে খাইয়ে দিচ্ছি, খেয়ে নিন। আশিয়ান কিছু বলার জন্য হাঁ করতেই উদিতা হাতের লোকমাটা আশিয়ানের মুখের ভিতর চালান করে দিল। কটমট চোখে উদিতার দিকে তাকালো আশিয়ান। উদিতা তাতে কোনো ভ্রুক্ষেপ করলো না। সে নির্বিকারভাবে আশিয়ানকে খাইয়ে দিতে লাগলো। খাবার অনেক মজা হয়েছে, তাই আশিয়ানও আর নাকচ করেনি, চুপচাপ খেয়ে নিল। আশিয়ানকে খাওয়ানো শেষে উদিতা নিজেও খাবার খেয়ে নিল। তারপর ট্রে ও এইটো থালা বাসনগুলো রান্নাঘরে রেখে চলে এলো সে। এসে দেখলো আশিয়ান অপর দিকে মুখ করে শুয়ে আছে। উদিতা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে চিরুনি দিয়ে চুল আঁচড়ে হাতে পায়ে অলিভ অয়েল মেখে লাইট নিভিয়ে বিছানায় এসে আশিয়ানের পাশে শুয়ে পড়ল। অন্যদিন উদিতা বিছানায় এসে শুলেই আশিয়ান তাকে টেনে নিজের কাছে নিয়ে জড়িয়ে ধরে। আজ তেমন কিছু করলো না আশিয়ান। উদিতা কিছুক্ষণ অপেক্ষা করলো যদি আশিয়ান অভিমান ভেঙে তার কাছে আসে সেজন্য, কিন্তু না, আশিয়ান এলো না। এবার উদিতা আশিয়ানের হাত ধরে জোর করে টেনে নিজের দিকে ফেরালো। আশিয়ান ব্রুকুচকে তাকালো উদিতার দিকে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে বেশ বিরক্ত। উদিতা আশিয়ানকে জাপটে জড়িয়ে ধরে আশিয়ানের বুকে মাথা রাখে, নেবু নেবু কণ্ঠে বলে, এত রাগ কেন আপনার? কি এমন করেছি আমি বলুন? আপনার সকল কথাই তো আমি শুনি, তাও আমাকে সামান্য একটা ব্যাপার নিয়ে সেই দুপুর থেকে সমান তালে ইগনোর করে যাচ্ছেন। এরকম করবেন না প্লিজ, আমার অনেক কষ্ট হয়। উদিতার অলক্ষে আশিয়ান মুচকি হাসলো।
আশিয়ান উদিতার উপর কোনো রাগটা কিছুই করেনি, শুধু তাকে একটু বাজিয়ে দেখলো সে যে উদিতার কাছে তার মূল্য ঠিক কতটুকু। আশিয়ানের এমন ইগনোর করার ফলে সে কতটুকু ব্যাকুল হয়েছে তা দেখার উদ্দেশ্যেই এমন করলো সে। উদিতা আবারও বলল, আমি আর কখনো আপনাকে কোনো কিছুতে বাধা দেব না, তারপরেও আমাকে এমন ইগনোর করবেন না প্লিজ। আমার প্রিয় কেউ আমাকে হেরিয়ে চলে আমার ভীষণ কান্না পায়। উদিতার কাঁদো কাঁদো হয়ে বলা কথা শুনে আশিয়ান মুচকি হেসে জিজ্ঞেস করলো, আমি কি তোমার প্রিয় কেউ হই? আপনি আমার প্রিয় স্বামী হন। আপনার সাথে আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে আপনি আমার একান্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, যাকে আমি। তুমি কি? উদিতা লজ্জা পেয়ে আশিয়ানের বুকে মুখ লুকিয়ে বলল, কিছু না, আপনি এখন ঘুমান। আশিয়ান উদিতাকে তার বালিশে শুয়ে দিয়ে সে উদিতার বুকে মাথা রাখলো। উদিতাকে বলল, মাথায় হাত বুলিয়ে দাও, নয়তো ঘুম আসবে না। উদিতা আশিয়ানের কপালে নিচ থেকে একটা চুমু খেয়ে আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আশিয়ান আরামে চোখ জোড়া বুজে ফেলে। একটা সময় দুজনেই ঘুমের অতলে তলিয়ে যায়। পরদিন সকালে উদিতা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলো। আশিয়ান বেদম ঘুমাচ্ছে। উদিতা আশিয়ানকে নামাজ পড়ার জন্য ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর আশিয়ানের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? এই সাত সকালে এত ডাকাডাকি করছো কেন? ডিস্টার্ব করো না তো, একটু ঘুমাতে দাও আমাকে। চুপচাপ ঘুম থেকে উঠে পড়ুন, আমি এক্সট্রা কোনো কথা শুনতে চাই না। অজু করে তারপর মসজিদে যান নামাজ পড়তে, উঠুন। আশিয়ান উদিতার কথা শুনেও না শোনার ভান করে চোখ বন্ধ করে আবারও ঘুমাতে লাগলো। কিন্তু উদিতা নাছরবান্দার মতো আশিয়ানকে ঘুম থেকে তুলে ছাড়লই। আশিয়ান চোখ মুখে বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল অজু করতে। আগে আগে আশিয়ান নামাজ কখনো মিস করতো না, কিন্তু গত 2 বছর ধরে তার ভালো সব অভ্যাসগুলো চেঞ্জ হয়ে গেছে। এতদিন নামাজ মিস দেওয়ায় কেমন একটা জড়তা কাজ করছে তার। কাপড় পাল্টে অজু করে এসে উদিতাকে বলল, নামাজটা রুমেই পড়ে ফেলি। উদিতা মাথা নেড়ে মানা করে বলল, মোটেও না, বাসার কাছে একটা মসজিদ আছে, গতকাল দেখেছি, ওখানে গিয়ে নামাজ পড়েন যান। আর এই নিন টুপি। এই বলে উদিতা আশিয়ানের হাতে একটা টুপি ধরিয়ে দিল। আশিয়ান অগত্যা কি আর করবে, টুপি মাথায় পরে বাসা থেকে বেরিয়ে গেল মসজিদের নামাজ পড়তে। আশিয়ান যাওয়ার পর উদিতাও অজু করে এসে নামাজ আদায় করে নিল। নামাজ শেষে উদিতা আশিয়ানের রুফটপের ফুল গাছগুলোতে পানি দিল। ততক্ষণে আশিয়ান মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় চলে এসেছে। আশিয়ানের মনটা আজ ভীষণ ফুরফুরে হয়ে আছে। নামাজ পড়ায় মনে এক আলাদা শান্তি বিরাজ করছে তার। খুশ মেজাজে বাসায় এসেছে সে। আজ এতটা দিন পর মনটা একদম হালকা হয়ে গেছে তার। সব ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে গেছে মনে হচ্ছে। হাসি মুখে রুমে ঢুকলো আশিয়ান। দেখলে উদিতা সারা রুম পরিপাটি করতে ব্যস্ত। আশিয়ানকে দেখতে পেয়ে উদিতা প্রশস্ত হেসে সালাম দিল। আশিয়ানও হাসি মুখে জবাব দিল। উদিতা এক গ্লাস পানি এগিয়ে দিল আশিয়ানকে। আশিয়ান অবাক হলো উদিতার পানির গ্লাস এনে দেওয়ায়। সে কিভাবে জানলো তার পানির পিপাসা পেয়েছে? তার মনের কথা পড়তে পেরে যেন উদিতা জবাব দিল, এত অবাক হতে হবে না, আমি বুঝতে পেরেছি যে আপনি পানি পিপাসে পেয়েছেন, নিন পানি খান। আশিয়ান আর কথা না বাড়িয়ে গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানিটুকু খেয়ে নিল। উদিতা তাকে জিজ্ঞেস করলো, আপনি কি আজ অফিসে যাবেন? না, পরশুদিন থেকে যাব। ও, তাহলে আপনি এখন গিয়ে শুয়ে পড়ুন, কিছুক্ষণ বিছানায় শুয়ে গড়াগড়ি করলে ভালো লাগবে। ঠিক আছে। আমি রান্নাঘরে যাচ্ছি, কোনো দরকার পড়লে ডাক দিন। ওকে। আশিয়ান গিয়ে বিছানায় শুয়ে পড়ল আর উদিতা গেল রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করতে। মিসেস ইয়াসমিন বারবার মানা করেছেন উদিতাকে কাজ করতে, কিন্তু উদিতা এসবে কান দেয়নি। নিজের সংসারের জন্য কাজ করতে আবার কারো পারমিশন লাগে নাকি? এটা তো একান্তই নিজের সংসার, পরের সংসার তো আর না। উদিতা এক হাতে সব কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করছে। মিসেস অনিতা ওনার 2 মেয়েকে ছোট থেকে ঘর সংসারের সমস্ত কাজকর্ম হাতে কলমে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন। মেয়েদের যাতে কখনো কারোর ওপর নির্ভরশীল হয়ে চলতে না হয় সেজন্য সব কিছু শিখিয়েছেন। ছোটবেলায় মা যখন অসুস্থ হয়ে পড়তেন তখন উষা আর উদিতা তারা 2 বোন মিলে ঘর সামলাতো। বড় হওয়ার পর মিসেস অনিতাকে কোনো প্রকার কোনো কাজকর্ম করতে দেয়নি ওরা। উষামা আসার পর থেকে তো মিসেস অনিতা চাইলেও কোনো কাজ করতে পারে না। মূলত উষামাই দেয় না, এরকম ভালো পুত্রবধূ ভাগ্যগুণে পাওয়া যায়। উদিতা আজ সবার জন্য পছন্দের খাবার তৈরি করেছে, যেমন মুরগির কলিজা ভুনা, রুটি, ডিমের পরোটা, বুট ডাল ঝাল দিয়ে ভুনা, যা আশিয়ানের অনেক পছন্দের খাবার।
চিকেন অ্যান্ড এগ স্যান্ডউইচ, চকলেট, কাপকেক এবং মুরগির মাংস, সব কিছু দিয়ে, সবজি দিয়ে রসালো নুডলস। ব্যাস, সবাই ঘুম থেকে ওঠার পর গরম গরম কফি অথবা চা বানিয়ে দেবে ঠিক করলো সে। নাস্তা বানাতে বানাতে সকাল 9টা বেজে গেছে প্রায়। কেয়া রান্নাঘরে এসে তাকে উদিতা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। কেয়াতে উদিতার প্রশংসায় পঞ্চমুখ। জানো তো রিতা, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি অনেক বেশি খুশি তোমাকে নিজের চা হিসেবে পেয়েছি বলে। আগে আগে অনেক ভয়ে থাকতাম যখন ইলিয়ানার সাথে আশিয়ানের রিলেশন ছিল। ইলিয়ানাকে আমি পছন্দ করতাম না তেমন একটা। ভাবতাম ইলিয়ানা আশিয়ানের বউ হয়ে এলে আমার সাথে তার কখনোই বনবে না, কারণ আমি যেমনটা সেরকমটাও নয়। আল্লাহর কাছে আশিয়ানের জন্য একটা ভালো মেয়েকে লাইফ পার্টনার হিসেবে চাইতাম। নিজের আপন ভাইয়ের মতো স্নেহ করি তো তাকে। আমি সবসময় তার ভালো চাইতাম। ভাবিনি আল্লাহ আমার দোয়া এভাবে কবুল করবেন। তাই তো তোমার মতো মিষ্টি একটা মেয়েকে আমার ভাইটার বউ হিসেবে পেয়েছি। উদিতা কেয়াকে জড়িয়ে ধরলো। কেয়াকে সে প্রথম থেকেই অনেক পছন্দ করে, নিজের বড় বোনের মতো মানে তাকে সে। হাসি মুখে বলল, জানো তো ভাবি, আমিও অনেক খুশি তোমার মধ্যে একজন বড় আপু পেয়ে। অনেকের কাছে শুনছি সংসার জীবনে জায়রা নাকি খুব জল্লাদ টাইপের হয়, হিংসুটে হয়, কিন্তু তোমাকে দেখে আমার সেই ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়ে গেছে। তোমার মতো এত ভালো বড় বোনের মতো আদরের যা কজন পায় বলো তো? আমি নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমি এত ভালো একটা আন্তরিক পরিবার পেয়েছি, একজন বড় বোনের মতো যা পেয়েছি, মায়ের মতো শাশুড়ি ও চাচি, বাবার মতো শ্বশুর ও চাচা, বড় ভাইদের মতো ভাসুর ও দেবর পেয়েছি, আর নিজের বোনের মতো আদরে একজন অমায়িক বোন পেয়েছি। বিশ্বাস করো, আমি কখনো ভাবিনি আমার জন্য আল্লাহ এত ভালো কিছু লিখে রেখেছে। তোমাদের মতো পরিবার পেয়ে আমি অনেক অনেক খুশি। কেয়া উদিতার থেকে আলিঙ্গন মুক্ত হয়ে দুষ্টুমি হাসি দিয়ে বলল, তাই বুঝি? তা আমার ভাইটার কথা তো কিছুই বললে না। ওকে পেয়ে বুঝি তুমি খুশি হওনি? উদিতা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। লজ্জায় তার গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে প্রায়। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, দেখ ভাবি, কি যে বলো না তুমি, আমাকে খালি লজ্জা দেওয়ার ধান্দা থাকে না। কেয়া উদিতার লজ্জা পাওয়া দেখে হা হা করে হেসে ফেলে। উদিতা পালিয়ে বাঁচতে চাইল যেন। নাস্তাগুলো টেবিলে নিয়ে সাজিয়ে রাখতে লাগলো সে। আস্তে আস্তে বাসার সবাই ঘুম থেকে উঠতে লাগে। আশিয়ানও ঘুম থেকে উঠে ট্রেডমিলে কিছুক্ষণ ব্যায়াম করে রেগুলারে রুটিন অনুযায়ী 150 বার পুশ আপ দিল। আগে আগে ইলিয়ানা, তৌহিদ ও আসিফের সাথে জিমে যেত সে রেগুলার, বাট এখন আর যাওয়া হয় না। বাসাতেই সব জিম করার অ্যাসেসরিজ কিনে রেখে দিয়েছে আলাদা জিম করার রুমে। সেখানে আশিয়ানের সাথে তাজিম আর তাসকিনও জিম করে। তাসজিদ এসবে নেই। বেচারা চিকনা চাকনা মানুষ, পড়তে পড়তে জীবন শেষ। এক্সট্রা কিছু করার কথা চিন্তাও করতে পারে না কখনো। ঘামে সারা শরীর ভিজে জপচপে হয়ে আছে আশিয়ানের। ব্যায়াম শেষ করেই রুমে এসে রুফটপে গিয়ে সুইমিং পুলের পানিতে ধপাস করে পড়ে গেল সে। বার কয়েক ডুব দিয়ে পানির ওপরে মাথা তুলল সে, 2 হাত দিয়ে চুল মুঠ করে। উদিতা আশিয়ানকে ডাকতে রুমে এসেছে। রুমে কোথাও আশিয়ানকে দেখতে না পেয়ে বারান্দার দিকে পা বাড়ায় সে, কারণ ওখান থেকে দাপাদাপির আওয়াজ আসছে। আশিয়ানকে সুইমিং পুলে দেখে উদিতার চোখ কপালে। সে মনে মনে ভাবছে, এই লোকটার সাথে নির্ঘাত পানির জিন লাগানো আছে, নয়তো একদিনে মানুষ কয়বার গোসল করে? হাজার গরম হলেও সবাই একবার অথবা বেশি হলে 2 বার গোসল করে, কিন্তু এই লোক সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, রাতে একবার, খালি গোসলই করতে থাকে। পাত্তা যদি তাহলে মাঝরাতেও মনে হয় গোসল করত। উদিতাকে দেখেও আশিয়ানের কোনো ভাবান্তর হলো না। সে পানিতে দাবাদাবি করতেই ব্যস্ত। উদিতা গালে হাত দিয়ে বেঞ্চে বসে আশিয়ানের সাঁতার কাটা দেখছে। উদিতা সাঁতার জানে না, পানি দেখলেই ভয় লাগে তার। তবে কাউকে পানিতে সাঁতরাতে দেখলে তার ভীষণ ভালো লাগে, যেমনটা এখন লাগছে তার। আশিয়ানের দিকে মুগ্ধ নজরে তাকিয়ে আছে সে। আশিয়ান লক্ষ্য করলো সেটা। আশিয়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন? কি দেখো? কি দেখবো আবার? আপনার লাফালাফি দেখি, এছাড়া তো এখানে আর ইন্টারেস্টিং কিছুই নেই, সেটা দেখবো। খোঁচা দিচ্ছ আমাকে? একদমই না। সে যাকে, আপনি এবার পুল থেকে উঠে আসুন। বেশি সময় পানিতে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। নিচে সবাই আপনার অপেক্ষা করছে, নাস্তা করবেন, আসুন। আসছি। আশিয়ান পুল থেকে উঠে এলো। হাত দিয়ে চুল ঝাড়া দিতেই পানির ছিটে এসে উদিতার মুখে পড়ল। উদিতা কিছু বলল না এতে।
বাথরুম পরে শর্ট ট্রাউজারটা খুলে উদিতার হাতে দিল সে। উদিতা সেটা নিয়ে ঝুড়িতে রাখলো। উদিতার টাওয়াল হাতে নিয়ে আশিয়ানের পেছন পেছন রুমে এলো। আশিয়ান বেশি লম্বা হওয়ায় উদিতা তার মাথায় নাগাল পাবে না, তাই বাধ্য হয়ে আশিয়ান বিছানায় বসে। উদিতা এগিয়ে এসে আশিয়ানের চুল মুছতে লাগলো টাওয়াল দিয়ে। আশিয়ান উদিতার কোমরের দুপাশে তার হাত রাখলেই উদিতা মৃদু কেঁপে ওঠে। কোনো রকম চুলটা মুছে দিয়ে আশিয়ানের হাত সরিয়ে দিয়ে সে নিচে চলে যায়। আশিয়ানও কাপড় পরে নিচে চলে এলো নাস্তা করতে। মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুলের নাস্তা করা শেষ ততক্ষণে। ওনারা দুজন তাদের রুমে চলে গেছেন রেডি হতে। আশিয়ান চেয়ার টেনে বসতেই উদিতা তার প্লেটে নাস্তা বেড়ে দিল। তাদের সাথে সে নিজেও বসে পড়লো নাস্তা করতে। আশিয়ান বুট ডাল ভুনা দিয়ে পরোটা খাচ্ছে তৃপ্তি সহকারে। অনেক মজা হয়েছে খেতে। নাস্তা করা শেষে উদিতা এনার সাথে বাসার ছাদে গেল। আশিয়ানদের বাসাটা বিশাল বড়, যা উদিতার কিছুই দেখা হয়নি, তাই এরা তাকে সারা বাসা ঘুরে দেখাচ্ছে। বাসার ছাদটা প্রচুর খোলামেলা। সেফটির জন্য মোটা করে রেলিং দেওয়া হয়েছে। রেলিংয়ের ওপর ছোট ছোট কালারিং ফুলের টব রাখা, যা দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগছে। সারা ছাদ জুড়ে অনেক সুন্দর আর দামি দামি ফুল গাছ টবে লাগানো। গাছগুলো ফুলে ফুলে ভরে আছে একদম। সারা ছাদ ঘুরে দেখলো উদিতা। তারপর নিজে বাসার বাইরে ফ্রন্ট এরিয়ার গার্ডেনে গেল এনা উদিতাকে নিয়ে। ফুল গাছগুলো নিয়মিত যত্নের জন্য একজন মালি রাখা আছে, যে প্রতিদিন গাছগুলোর পরিচর্যা করে। তাসকিন আলিয়াকে নিয়ে সেখানে এলো। দুজন কেমনে যে সারা দিন রাত রোমান্টিক মুডে থাকে বুঝতে পারে না উদিতা। তাসকিন আলিয়াকে এখনো অবধি নিজের হাতে খেতে দেয়নি, শুধুমাত্র গতকাল ছাড়া। সবসময় নিজেদের রুমে বসে মুখে তুলে খাইয়ে দেয় তাকে তাসকিন। ভালোবাসা উপচে পড়ছে তাদের। আলিয়া তো জান কলিজা বাবু এসব বলা স্টার্ট করে দিয়েছে। দুজনে মিলে এত এত রোমান্টিক ফটোগ্রাফি করে সারাদিন, টিকটক বানায় আর সেগুলো ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে। এসব এনা দেখিয়েছে উদিতাকে। আর আশিয়ান এসবের ধারে কাছেও নেই, সে তার নিজের মতো আছে। যদিও এতে উদিতার মন খারাপ হয় না তেমন একটা। তাসকিন এনার হাতে তার ফোনটা ধরিয়ে দিয়ে বলল যে তার আর আলিয়ার একটা টিকটক ভিডিও করে দিতে। এনা ক্যামেরা ধরতেই তাসকিন বাগান থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে নিয়ে হাঁটু গেড়ে আলিয়াকে প্রপোজ করলো। আলিয়া তো লজ্জা পেয়ে একদম শেষ এরকম প্রপোজ পাওয়াতে। আলিয়া একটু অ্যাক্টিং করে তাসকিনের হাত থেকে গোলাপটা নিয়ে নিল। তাসকিন বসা থেকে দাঁড়াতেই আলিয়া হাসি মুখে তাসকিনকে জড়িয়ে ধরে। তাসকিনও তাকে বুকে জড়িয়ে নেয়। ব্যাস, ভিডিও হয়ে গেছে। এনা ভিডিও করে ফোনটা তাসকিনের হাতে দিয়ে দিল। এতক্ষণ উদিতা অন্যদিকে তাকিয়েছিল। এসব নির্লজ্জ কাজকর্ম দেখতে সে পছন্দ করে না। এদিক ওদিক তাকিয়ে মুখ ওপরে তুলে বাসার দিকে তাকালো উদিতা। কোণের আশিয়ানের রুমের বারান্দায় চোখ পড়তেই আশিয়ানকে দেখতে পেল সে। আশিয়ান এদিকেই তাকিয়ে আছে। উদিতা দ্বিতীয় দফা লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। তারপর লজ্জা কাটাতে ফুলের বেড দেখতে ব্যস্ত হয়ে পড়ে সে। তাসকিন আর আলিয়া একজন আরেকজনের হাত ধরে হেসে হেসে কথা বলে বাগানের মাঝখান দিয়ে হাঁটতে লাগলো। এনার উদিতা সারা বাড়ি ঘুরে দেখে আবারও বাসায় ফিরে এলো। দুপুরে রান্না করতে চাইলে উদিতা, কিন্তু কেয়া আর মিসেস ইয়াসমিন করতে দিলেন না, তাই বাধ্য হয়ে রুমে চলে এলো সে। আশিয়ান ল্যাপটপে কাজ করছে একধানে সদা গম্ভীর হয়ে। আশিয়ানের কাছে এসে বসলো উদিতা। আশিয়ান তাকে এক পলক দেখে আবারও ল্যাপটপে মনোনিবেশ করলো। উদিতা বলে ওঠে, এই যে শুনছেন? এত আদুরে ডাক শুনে আশিয়ানের বুকের ভেতর ধক করে উঠল। উদিতার দিকে না তাকিয়েই বলল, শুনছি, বলো। উদিতা ওনার আঁচল মোচড়াতে মোচড়াতে মাথা নিচু করে বলল, একটা জিনিস চাইবো, এনে দিবেন? বলো কি চাই। আমার না মোটেও সময় কাটে না। এখন তো পড়াশোনার চাপও নেই। মা আর ভাবি আমাকে কোনো কাজই করতে দেয় না। পরশু থেকে আপনি অফিস চলে যাবেন, এনা আপু তার ক্লাসে চলে যাবেন, পিছে দুইটা বাসায় থাকে না। তাই আমার সময় কাটানোর জন্য কিছু জিনিস চাইতাম, আপনার কাছে দিবেন? হেয়ালি না করে সোজা কথায় বলে দাও যে কি চাই, জলদি। আমাকে কয়েক রকমের কিছু কালারিং পেস্ট, গাম, অফসেট পেপার, কয়েক কালারের রেশমি সুতা, কয়েক রকমের পুঁতি, হ্যান্ড পেন্টিং এর সরঞ্জাম এসব কিনে দিবেন প্লিজ। আর যদি পারেন তাহলে একটা সেলাই মেশিন আর সুই সুতা ও এক কালারের সুতি কাপড় কিনে দিবেন। আমি মামনির কাছ থেকে কাপড় সেলাইয়ের কাজ শিখতে চাই, মানা করবেন না প্লিজ। সব বুঝলাম, তবে কাপড় সেলাই করা কিন্তু রিস্কি আছে। যদি হাতে সুই ঢুকে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না, আমি মনোযোগ দিয়ে সাবধানে কাজ করব। তাও আমি শিখতে চাই প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। উদিতা উচ্ছ্বসিত কণ্ঠে যার পরনায় খুশি হয়ে বলল,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ভালো। আশিয়ানের ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, এখন যাও, আমার জন্য এক কাপ সেই সুগন্ধি চা বানিয়ে নিয়ে এসো, মাথা ধরেছে। উদিতা তড়িৎ গতিতে বসা থেকে উঠে বলল, আমি এক্ষুনি যাচ্ছি। উদিতা চলে যেতেই আশিয়ান মাহবুবকে ফোন দিয়ে উদিতার বলা সব জিনিসের নাম বলে তাকে এগুলো কিনে নিয়ে আসতে বলল। মাহবুব আশিয়ানকে জানালো সে এখনই এসব কিনতে রওনা দিচ্ছে। আশিয়ান ফোন রেখে মুচকি এসে ল্যাপটপে মনোযোগ দিল। আশিয়ান ভেবেছিল একটু দামি কোনো জিনিস চাইবে উদিতা, কিন্তু না, তাকে আবারও ভুল প্রমাণিত করলো তার বউ। সামান্য জিনিসে যে কেউ এত খুশি হতে পারে তা উদিতাকে না দেখলে বুঝতে পারত না সে। প্রায় 1 ঘন্টা পর মাহবুব সব কিছু কালেক্ট করে কিনে নিয়ে এলো। উদিতা তখন সবেমাত্র ওয়াশরুমে গোসল করতে ঢুকেছে। মাহবুব একটা লোককে সাথে নিয়ে এসে সবকিছু আশিয়ানের কথা মতো রুমের এক কোণে রেখে চলে গেল। আশিয়ান আবারও কাজে বিজি হয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর উদিতা গোসল করে অজু সেরে বেরোলো। আজকে আর আয়নার ধারে কাছে না গিয়ে বড় একটা খিমারের হিজাব মাথায় জড়িয়ে পশ্চিম দিকে মুখ করে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। আজকে নামাজে উঠতে একটু দেরি হয়ে গেছে তার, তাই এত তাড়াতাড়ি করছে। আশিয়ান আর চোখে উদিতাকে বারবার খেয়াল করছে। কেন জানি উদিতাকে বারবার দেখার পরও তার চোখের তৃষ্ণা মেটে না। আশিয়ান খুব ভালো করেই বুঝতে পারছে যে সে দ্বিতীয়বারের মতো একটা পিচ্চি মেয়ের প্রেমে পড়তে বাজাচ্ছে। আর এই পিচ্চি মেয়েটা আর কেউ নয়, তারই বউ উদিতা। উদিতা নামাজ আদায় করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এমন সময় কোনায় রাখা জিনিসগুলোর ওপর চোখ পড়ল তার। প্রশ্নবোধক দৃষ্টিতে সেদিকে একবার তাকিয়ে আশিয়ানের দিকে তাকালো সে। জিজ্ঞেস করলো, প্যাকেট করা এসব কি রাখা এখানে? আশিয়ান নির্বিকার চিত্তে সোফায় হেলান দিয়ে বলল, খুলে দেখে নাও কি। উদিতা হাত থেকে টাওয়াল রেখে এগিয়ে গিয়ে সবকিছুর প্যাকেট খুলতে লাগে। একে একে তার কাঙ্ক্ষিত প্রত্যেকটা জিনিস দেখতে পেয়ে ঠোঁটে এক অমূল্য হাসি ফুটে উঠল উদিতার। খুশিতে চোখজোড়া জলজল করছে তার। হাসি মাখা মুখ নিয়ে আশিয়ানের দিকে তাকালো সে। আশিয়ান তারই দিকে একধারে তাকিয়ে আছে। উদিতা প্রত্যেকটা জিনিস পেয়ে খুশিতে আত্মহারা। উদিতা অল্প স্বল্প চেয়েছে, কিন্তু আশিয়ান এক কার্টুন করে আনিয়েছে সব। প্রত্যেকটা কালারের সুতো, পুঁতি, পেস্ট, কালারিং পেন, হ্যান্ড পেন্টিংয়ের সরঞ্জাম, আরও এক্সট্রা বহু জিনিস। কী যে নেই বলা মুশকিল। আধুনিক একটা সেলাই মেশিনও আছে। হাতের কাজ শেখার প্রতিটি জিনিস আছে, কোনো কিছু বাদ রাখেনি আনতে। সব রঙের ভালো মানের সুতির কাপড়, থান কাপড়, হাফ সিল্ক সব রয়েছে অন্য একটি কার্টুনে। উদিতা খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে এসে আশিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। আশিয়ান ভাবেনি উদিতা এভাবে এসে তাকে হাঁক করবে। আশিয়ান উদিতাকে নিজের বুকে আগলে নিল। নিজের অজান্তেই উদিতার মাথায় ভেজা চুলে ঠোঁটের স্পর্শ এঁকে দিল সে। উদিতার খুশি দেখে সে নিজেও প্রচুর খুশি হয়ে গেছে। বৈধ সম্পর্কের জোর আল্লাহ এত মজবুতভাবে গড়ে দিয়েছেন যে আশিয়ান চাইলেও কখনো উদিতার থেকে বিমুখ হতে পারবে না। এখন ভালোবাসে না তো কি হয়েছে, একসাথে থাকতে থাকতে ভালোবাসাটা ঠিকই হয়ে যাবে তাদের দুজনের মাঝে। উদিতা আশিয়ানের গলা জড়িয়ে ধরে কয়েকবার ধন্যবাদ জানিয়ে ফেলল খুশির ঠেলায়। আশিয়ান উদিতার পাগলামি দেখে মুচকি হাসল। উদিতা যখন নিবিড়ভাবে আশিয়ানের দিকে তাকালো, তখন আশিয়ান উদিতার চোখের দিকে তাকিয়ে থমকে গেল। কারো চোখ এত আকর্ষণীয় হয় জানতো না আশিয়ান। পানি লেগে চোখের লম্বা পাপড়িও ভ্রুযুগল লেপ্টে আছে। বড় বড় হরিণী চোখে এক অন্যরকম মাদকতা বিরাজ করছে। এই চোখের মায়ে যেন বিলীন হয়ে যাচ্ছে আশিয়ান, যেখান থেকে ফিরে আসা কঠিন। আশিয়ান নিজেও জানে না সে কি করছে। উদিতার চুলের ভেতরে হাত ডুবিয়ে শক্ত করে ধরে নিজের আরও কাছে টেনে নিল তাকে। উদিতাও সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। দুজন দুজনের থেকে চোখ ফেরাতে পারছে না। উদিতার রক্তলাল টসটসা কমলার কোয়ার মতন ভেজা ঠোঁটজোড়া আশিয়ানকে পুরোই পাগল বানিয়ে ফেলেছে। আশিয়ান মাথা নিচু করে কোনো দিক চিন্তা না করে উদিতার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। উদিতা পরম আবেশে চোখ বন্ধ করে ফেলে শিউরে ওঠে। আশিয়ান স্লো মোশনে উদিতার ঠোঁট চুষছে। উদিতা আশিয়ানের টি শার্টের কলার খামচে ধরে আছে, আরেক হাত আশিয়ানের পিঠে রাখা। প্রায় মিনিট 10 পর আশিয়ান উদিতার ঠোঁটজোড়া ছেড়ে দিল। উদিতার অবস্থা শোচনীয়। লম্বা লম্বা শ্বাস নিয়ে আশিয়ানের বুকে মাথা রাখলো সে। আশিয়ান যত্নের সহিত উদিতার কপালে ঠোঁট ছোঁয়ালো। উদিতা চোখ বন্ধ করে আশিয়ানের বুকে মুখ গুজে আশিয়ানের কোলে বসে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কয়েক মিনিট এভাবে থাকার পর হঠাৎ দরজায় কে জানি নক করলো। উদিতা লাফ দিয়ে আশিয়ানের কোল থেকে উঠে পড়ে। আশিয়ান জোরে ডাক দিয়ে বলল, এসো।
রুমের ভেতর এনা ঢুকে বলল, মিষ্টি ভাবি, পাপা তোমাকে নিচে যেতে রাখছে। হুম হুম আসি আপু। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে এনার সাথে নিচে চলে গেল। আশিয়ান উদিতার যাওয়ার পানে তাকিয়ে আছে, আর মনে নিজের ঠোঁটের ওপর আঙুল বোলালো সে। ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি। উদিতা রোবটের মতন এনার পেছন পেছন নিচে এলো। মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল, আলিয়া ও তাসকিনের সাথে নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন। উদিতা আর এনাও তাদের কাছে এসে দাঁড়ালো। মিসেস ইয়াসমিন ও মিসেস তারানা, কেয়া ও তারিনও এসেছে। মিস্টার মোর্শেদ আলিয়াকে ও উদিতাকে নিয়ে বাইরে চলে এলেন। আলিয়া বাইরে নীল রঙের একটা মার্সিডিজ ব্রেঞ্জ ব্র্যান্ডের কার দেখে খুশিতে আত্মরা হয়ে লাফাতে লাগলো। তাসকিন ও মিস্টার মোর্শেদ আলিয়ার খুশি দেখে তারা নিজেরাও খুশি। মিস্টার এনামুল এবার আলিয়াকে একটা ল্যাপটপ আর একটা আইফোন গিফট করলেন। আলিয়া তো খুশিতে ফেটে পড়েছে যেন। মিস্টার মোর্শেদ আলিয়ার হাতে গাড়ির চাবি তুলে দিয়ে তাসকিনকে বললেন, তাসকিন, আজকে আয়লা আমাকে নিয়ে লং ড্রাইভে চলে যাও। তাসকিন আলিয়াকে নিয়ে রেডি হতে চলে গেল বাসায়। মিস্টার এনামুল উদিতাকে ডেকে কাছে নিয়ে গেলেন। উদিতা কাছে যেতেই মিস্টার এনামুল উদিতার হাতে একটা বক্স দিলেন। উদিতা প্রশ্নবোধক চাহনিতে তাকাতেই মিস্টার এনামুল হাসি মুখে বললেন, এটা তো তোমার জন্য একটা আইপ্যাড আছে আম্মু, জানি তুমি ফোন টোন ইউজ করো না, তারপরও দিলাম যাতে তুমি ইউটিউবে রান্নার ভিডিও দেখে আমাদের জন্য সবসময় মজাদার খাবার তৈরি করতে পারো। উদিতা হাসি মুখে জবাব দিল, ধন্যবাদ বাপাই। মিস্টার মোর্শেদ এবার উদিতাকে সাথে নিয়ে আশিয়ানের রুমের বারান্দার নিচে খালি জায়গাটা এলেন। উদিতা দেখলো সেখানে দুটো লোক আগাছা পরিষ্কার করে মাটি খুঁড়ে ঝুরঝুর করে ফেলছে। কাজ প্রায় শেষের দিকে। মিস্টার মোর্শেদ উদিতাকে বললেন, তোমার সবজির বাগান করার সকল কাজকর্ম প্রায় শেষের দিকে। এখন তুমি নিজের হাতে বীজ লাগাবে। এখানে 2টা মাচা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। তুমি তোমার সুবিধা অনুযায়ী কোথায় কি লাগাতে চাও সেটা তুমি বুঝবে। সব রকমের বীজ ও চারা গাছ কেনা হয়ে গেছে। উদিতার খুশিতে চোখ জোড়া জলজল করে ওঠে। মিস্টার মোর্শেদ একজন লোককে বলতেই সে বীজের প্যাকেটগুলো এনে দিল। উদিতা সেগুলো নিয়ে নিজে বীজের প্যাকেট খুলে বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে লাগলো। তারপর কয়েকটা চারা গাছ নিজে লাগালো। নিজের হাতে সযত্নে সব শেষ করে ড্রামের পানিতে হাত ধুয়ে ফেললো সে। এই লোকগুলোর মধ্যে একজন হোস পাইপ দিয়ে পানি ছিটাচ্ছে মাটিতে। মিস্টার এনামুল এবার উদিতার জন্য কিনে আনা 10 জোড়া কবুতর সেগুলো দেখালেন উদিতাকে। 10টা পিঞ্জিরাতে কবুতর, সবগুলোকে রাখা হয়েছে। বেশ ভালো জাতের কবুতর। উদিতা তো খুশিতে শেষ। আজ শুধু সারপ্রাইজই পাচ্ছে সে। ছাদের ওপর কবুতরের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। অনেক সুন্দর ছোট ছোট করে কবুতরগুলোর জন্য খুপড়ি বানানো হয়েছে। যদিও কবুতরকে এখন ছাড়া যাবে না। সবকিছু শেষে উদিতা বাসায় ঢুকে রুমে চলে এলো। তার গরম লাগছে ভীষণ। রুমে ঢুকে দেখতে পেল আশিয়ান ঘুমিয়ে আছে। উদিতা আশিয়ানের পাশে গিয়ে বসে এসির বাতাস খেতে লাগলো। পাশে কারো বসার অস্তিত্ব টের পেয়ে আশিয়ান সজাগ হয়ে গেল। ঘুরে তাকিয়ে উদিতাকে দেখতে পেল সে। উদিতাও তাকালো আশিয়ানের দিকে। দুজনের একসাথে চোখাচোখি হতেই উদিতা চোখ সরিয়ে ফেলল। দুপুরের ঘটনা মনে পড়ে গেছে তার। লজ্জায় তাকানোর সাহস পাচ্ছে না সে আশিয়ানের দিকে। আশিয়ান খেয়াল করলো সেটা, শান্ত কণ্ঠে বলল, শোনো। জি বলুন। কালকে রাতে আমার বিয়ে উপলক্ষে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, তো তোমাকে আর আমাকে কালকের এই পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। অনেক নামি দামি ব্যক্তিগণ থাকবে কিন্তু সেখানে। তারা সবাই আমার ওয়াইফের সাথে পরিচিত হতে চায়। সবাই দেখতে চায় যে গ্রেট আশিয়ান তাইফ চৌধুরী, যে কিনা এত এত মেয়েদের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, সে কোন মেয়ের মাঝে নিজেকে বিলীন করে দিয়েছে। জাতি জানতে চায় তা। আশিয়ানের কথা শুনে এবার তার দিকে সরাসরি তাকালো উদিতা। মিষ্টি স্বরে খোঁচা মেরে বলল, এই কথাটা কিন্তু আমিও বলতে পারি। দি গ্রেট ইসরাত আবিয়াত উদিতা এত এত বিয়ের প্রপোজাল পেয়েও সব রিজেক্ট করে তারপর আপনার মতো একটা ছেঁকাখোরকে বিয়ে করলো। এটাও কিন্তু যাতে জানতে চাইবে। অহংকার করছি না, আমার যখন 11 বছর বয়স তখন থেকে বিয়ের প্রপোজাল আসা স্টার্ট করেছে। আমাকে যত মহিলারা দেখেছেন তারা সবাই প্রায় আমাকে তাদের বাড়ির ছেলের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে আপনার মতো ছেলেকে আমি কেন বিয়ে করলাম জানি আমার।